নমস্কার বন্ধুরা, আপনারা যারা পুরী ঘুরতে এসেছেন বা যারা আসেননি তাদের সকলের জন্য এই ভিডিওটি রইল। পুরী মন্দিরে এবং সমুদ্রে স্নান করে যারা সময়ের অভাবে পুরোটা ঘুরে দেখতে পারেননি, লিঙ্গেশ্বর মন্দির, ধৌলি শান্তিস্তূপ এবং উদয়গিরি আর ছিল এই ভিডিওর মাধ্যমে খণ্ডগিরি। কিভাবে যাবেন পুরী, উড়িষ্যা ওটিটি বাসে করে কিভাবে যাবেন? টিকিট বুকিং কাউন্টার উড়িষ্যা রাজ্যে যেখানে সরকারি টিকিট বুকিং করতে হয়, এই বুকিং কাউন্টারটা পেয়ে যাবেন আপনারা হোটেল ভিক্টোরিয়ার ঠিক পাশেই। গেলেই প্রথমে আপনাকে একটি লিস্ট হাতে দিয়ে দেবে, আপনি কোন প্যাকেজটা আপনার সঙ্গে করে নিতে চান। সেই প্রত্যেকটা প্যাকেজের এক একটা করে রেট আছে, ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন। আমাদের টিকিট কাটা হয়ে গেল, আমরা 535 টাকার প্যাকেজ কেটেছিলাম। একটু সকাল সকাল উঠে সূর্যোদয় দেখে আমরা রওনা দেবো পান্থনিবাসের উদ্দেশ্যে। এই পান্থনিবাসটি হলো উড়িষ্যার ওটিডিসির যে বাস চলে সেখানে যেতে হবে। আগে এই যেখানে টিকিট কাটলাম এখান থেকেই চলতো, এখন পান্থনিবাস থেকে বাস ছাড়া হয়। সকাল 6:30টায় বাস ছাড়বে বলে দেওয়া হয়েছিল। এই ভিক্টোরিয়া হোটেলের পাশেই পেয়ে যাবেন আপনারা। সকাল 6:30টায় বাস ছাড়বে, আমরা যার জন্য একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের অটো ভাড়া পড়লো স্বর্গদুয়ার থেকে পান্থনিবাস পর্যন্ত 100 টাকা। বেশি দূর দেরি নেই, যে দাদার গাড়ি করে আসছিলাম বললো পান্থনিবাস সামনেই। গল্প করতে করতে আমরা চলেই এলাম পান্থনিবাসে। এই পান্থনিবাস থেকেই আমাদের বাস ছাড়বে। টিকিট কেটেছিলাম, আমরা একটু বাসটা দেখে নেব। প্রথমে খুঁজে নেব, অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে এখানে, যেহেতু সরকারির ব্যাপার। প্রত্যেকটি বাসই এসি বাস। আমরা গাড়ি পেয়ে গেলাম। আমাদের গাড়ি ছিল ফোর্স 26 সিটারের গাড়ি। ঠিক 6:35 আমাদের গাড়ি রওনা দিয়ে দিল ভ্রমণের উদ্দেশ্যে। কিছুক্ষণ পথ চলার পরে আমাদের একটি জায়গায় নামিয়ে দিল। সকালবেলার ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই সারবো। প্রায় দেখতে পাচ্ছি গাড়িগুলো এখানেই এসে ব্রেকফাস্টের জন্য নামাচ্ছে। তো এখানে ছিল ইডলি, ধোসা এবং পুরি। ইডলি ধোসা আমার খুব একটা পছন্দের খাবার ছিল না, পুরিটাই নিলাম। আবার গাড়ি রওনা দিয়ে দিল। এরপরে চলে এলাম আমরা ধৌলি শান্তিস্তূপ। ধৌলি শান্তিস্তূপটা সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধ পরে এই ধৌলি শান্তিস্তূপটা বানিয়েছিল। আপনারা ইতিহাসে পড়ে থাকবেন, কলিঙ্গ যুদ্ধ ইতিহাসের একটা মারাত্মক যুদ্ধ হিসাবে স্মরণীয় আছে। মানে এই যুদ্ধে 1.5 থেকে 2 লাখ ওপরে যোদ্ধাদের প্রাণ চলে গিয়েছিল। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে নদীটা বইছে, এই নদীটির নাম হলো দয়া নদী। যুদ্ধের সময় এই নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। তারপর থেকেই হয়তো সম্রাট অশোক হয়তো চেঞ্জ হয়ে গিয়েছিল, যার জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তির বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। কলিঙ্গর রাজা উৎকল আর সম্রাট অশোকের মধ্যে যে এই যুদ্ধ চলাকালীন যে কত সৈনিকের প্রাণ চলে গিয়েছিল তা আজও ইতিহাসে লেখা আছে। তারপরেই হয়তো সম্রাট অশোক
বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, শান্তির বাণী ছড়িয়েছে। এরপরে চলে এলাম আমরা লিঙ্গেশ্বর মন্দির। আগে বলে রাখি, এই লিঙ্গেশ্বর মন্দিরের ভিতরে ক্যামেরা, ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। তাই আমি লিঙ্গেশ্বরের মন্দিরের বাইরে থেকেই আপনাদের কিছু দৃশ্য দেখাবো। এই যে লিঙ্গেশ্বরের বড় মন্দির আছে, তার পাশে এরকম ছোটোখাটো মন্দির প্রায় 108টা শিবের মন্দির আছে। উড়িষ্যা গভর্নমেন্টের বাস, যে বাসে করে আমরা ঘুরতে এসেছিলাম, এই বাসে কিন্তু একটা সময় বাধ্যতামূলক করা আছে, না হলে হয়তো অন্যান্য জায়গাগুলো কভার করতে পারবো না আমরা। যার জন্য কিছু সময় দেওয়া হয়, কিছু কিছু জায়গার জন্য কিছু কিছু সময় থাকে, সেই সময়ের মধ্যেই আপনাদের সেইটা ঘুরে দেখে নিতে হবে। এই মন্দিরটা নির্মাণ হতে 100 বছর সময় লেগে গেছিল। এরপরে বাইরে বাইরে দেখলাম উড়িষ্যায় যেমন জগন্নাথের রথ বিশাল বড় একটি উৎসব, এই লিঙ্গরাজ মন্দিরেও দেখলাম একটা কাঠের রথ তৈরি হচ্ছে। চাকাগুলো দেখুন, পুরো কাঠ দিয়েই বানিয়ে তৈরি। এবং এই যে রথটি, এখানকার লোকেরা বললো এখানেও খুব উৎসব হিসাবেই, বড় উৎসব হিসেবেই রথটাকে পালন করা হয়। আমরা যে গাড়িতে ছিলাম, গাইড ছিল না, आधा घंटे के लिए मंदिर खुला होगा, इसके बाद बंद होगा। বাস চালক देखना है कि उदयगिरी में है, उदयगिरी जाने আমাদের के लिए গাইড হিসাবে ऊपर का কিছুটা ramp है, কাজ করে 2-3 দিচ্ছে। मिनट लगेगी। हाथी कैट, जय कैट, विजय कैट, ऐसे ज्यादा कैट्स। बाएं तरफ नजर डालेंगे तो भुवनेश्वर सिटी एयरपोर्ट देखने के लिए मिल जाएगा। दाहिना तरफ नजर डालेंगे तो खंडगिरी को देखेंगे। जो खंडगिरी जाएंगे, खंडगिरी से उदयगिरी को देखेंगे। আমরা এসে পৌঁছালাম উদয়গিরি এবং খণ্ডগিরি। পথে প্রবেশ করার বাঁদিকে পড়বে উদয়গিরি এবং ডান দিকে পড়বে খণ্ডগিরি। এখানেও কিছু সময় সীমাবদ্ধতা ছিল। আমরা এসে প্রথমে টিকিট করে নিলাম অনলাইন। হ্যাঁ বলি, অনলাইন এখানে যদি পেমেন্ট করেন তাহলে টিকিট মূল্য 40 টাকা, এবং যদি ক্যাশে পেমেন্ট করেন তাহলে টিকিট মূল্য আমরা 50 টাকা করে। আমরা খণ্ডগিরিতে উঠছি এখন। খণ্ডগিরিতে উঠতে গেলে অনেকটা সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হয়, কিন্তু উদয়গিরিতে এতটা সিঁড়ি বেয়ার ব্যাপারই ছিল না। খণ্ডগিরিতে এরকম গুহা প্রায় 15টির মতন দেখা যাবে, আর উদয়গিরিতে প্রায় 18টির মতন এরকম গুহা আছে। খণ্ডগিরি থেকে উদয়গিরিকে দেখতে হেবি সুন্দর লাগে, আর উদয়গিরি থেকেও খণ্ডগিরিকে দেখতে খুবই ভালো লাগে। খণ্ডগিরির মাথায় একটি মন্দির আছে, উদয়গিরির মাথায় কোনো মন্দির নেই, কিন্তু উদয়গিরিতে এরকম ছোট্ট ছোট্ট গুহা অনেক আছে। প্রত্যেকটি গুহার উদয়গিরিতে আলাদা আলাদা একটি নামকরণ আছে। আর এটা পরে ভুবনেশ্বর, উড়িষ্যার রাজধানীর মধ্যে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে উদয়গিরি। আমরা ছিলাম খণ্ডগিরি থেকে উদয়গিরি লক্ষ্য করছিলাম। আর সামনে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওইটা হলো ভুবনেশ্বর সিটি। উদয়গিরি আর খণ্ডগিরি তখন ছিল একটি, এইটাকে কেটে তৈরি করা হয় উদয়গিরি এবং খণ্ডগিরি। যখন একটি পাহাড় ছিল তখন এর নাম ছিল সানরাইজ পাহাড়। এই সানরাইজ হিলকে কেটে একটি উদয়গিরি এবং একটি খণ্ডগিরি তৈরি করা হয়। আর মধ্যিখানের যে পাহাড়ের অংশগুলো হয়তো কোনো জায়গায় কাজে লাগিয়েছে। এইটি হলো ভুবনেশ্বর বিমানবন্দর। বিমান উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। উপর থেকে
এই পাহাড় থেকে ভুবনেশ্বর সিটিটাকে অতুলনীয় লাগে। এবং এই খণ্ডগিরির মাথায় ছিল একটি মন্দির। এই মন্দির আধ ঘন্টার জন্য খোলা থাকে, বাদবাকি সময় বন্ধ। পূজার সময় শুধু খোলা হয়। আপনারা যখন ঘুরতে আসবেন চেষ্টা করবেন উড়িষ্যার যে বাস, গভর্নমেন্টের যে বাস, ওই বাসে বড় বাসটাই যদি হয় আপনাদের ওখানে আরও সবচেয়ে ভালো হবে যে ওখানে আপনারা গাইড পেয়ে যাবেন একটা। আপনাদের গাইড ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু বুঝিয়ে দেবে। এবং এই খণ্ডগিরি দেয়ালে অনেক কিছু লিপিবদ্ধতা করা আছে, অনেক কিছু দৃশ্যও করা আছে। আপনাদের এলে বন্ধুরা সত্যি ভালো লাগবে। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।